পড়ার বিষয় পক্ষ থেকে বলছি। আমরা বলেছিলাম যে তোমাদের ক্লাস 10-এর যে শিক্ষার্থীদের মধ্যে যে ইতিহাসের ভীতি হয়েছে তা দূর করার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আন্তরিক চেষ্টা করব, এবং তার কারণ হিসাবে বলেছিলাম যে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসটা যে মুখস্থ করার প্রবণতা দেখা গেছে, নোট নির্ভর বা নোট বই নির্ভর যে সহায়িকা বই তা মুখস্থ করার ফলে শিক্ষার্থীরা না বুঝেই সেগুলো কিন্তু করছে। তার ফলে তারা বিষয়টির প্রতি অর্থাৎ ইতিহাস বিষয়টির প্রতি ভালোবাসা জন্মাচ্ছে না। তার ফলে তারা সাবজেক্টটার ভীতি আসছে এবং ইতিহাসের মার্কস তুলনামূলকভাবে অনেক কম আসছে, যার ফলে পরবর্তীকালে তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ভীতি দূর করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছি, এবং আমরা 2017 থেকে 2024 সাল পর্যন্ত, বিশেষ করে 23 সাল পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং আমরা ক্লাস 10-এর ইতিহাসের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। এটা আমার আগে ইন্ডেক্স বক্সে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো সেটা। এবং যেহেতু ইতিহাসের 8টা চ্যাপ্টার আছে ক্লাস 10-এ, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে অর্থাৎ একটি চ্যাপ্টার থেকে 2টো করে কোশ্চেন আসবে, অর্থাৎ 8টি চ্যাপ্টার থেকে 2টো করে আসলে 16টা কোশ্চেন, এবং যে কোনো 11টি লিখতে হবে। তা আমরা এইখানে প্রথমে যে এখানে আমরা এখন যেটা আলোচনা করব, এখানে প্রথম চ্যাপ্টার 2 মার্কসের যে 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে অবজেক্টিভগুলো এসেছিল সেগুলো তোমাদের দেখাবো। তা এগুলো যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই কিন্তু সবগুলো কমন পাবে। এবং আমার আরেকটা চ্যানেল ছিল পড়ার বিষয়, সেটা একটি বিশেষ কারণে বন্ধ করে দিয়েছি। তা সেখানে তোমরা দেখতে পাবে যে 11-12-এর যে সাজেশান দেওয়া হয়েছিল সেটা এইখানে পাবে না। আরেকটা পড়ার বিষয় চ্যানেল আছে, সেটা আমি সাময়িকভাবে বন্ধ রেখেছি একটি কারণ। তা সেখানে দেখতে পারবে যে 11-12-এ হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন কতটা পরিমাণে কমন এসেছে, তাহলেই বুঝতে পারবে যে, বা কলেজেরও যে পরীক্ষা 3rd সেমিস্টার বা 5th সেমিস্টারের যে পরীক্ষা হয়েছে তার সাজেশান ওখানেই পাবে, দেখতে পাবে যে কতটা কমন এসেছে, তাহলেই বুঝতে পারবে। আর এই চ্যানেলটা যেহেতু আমার খুব কম দিনের, 4-5 দিনের, তাই অতটা এখনও পৌঁছায়নি। কাজে তোমরা যদি চ্যানেলটা দেখো এবং যদি ভালো লাগে তাহলে আশা করি ভালো লাগবে এবং তোমাদের উপকার হবে। যদি উপকার হয় তাহলেই চ্যানেলটি দেখো এবং সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি উপকার পাও তাহলেই তোমাদের বন্ধুদের বলবে সাবস্ক্রাইব করতে। তাহলেই কিন্তু আমাদের যে উদ্দেশ্য অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ভীতি দূর করা, সেটা আমরা সফল হব। তাহলে দেখো, আমরা এই নোটগুলো দেখাবো এবং একটু একটু করে বুঝিয়ে দেবো। প্রথমে দেখো, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখো। দেখো, আজকে তোমার বাড়িতে সংবাদপত্র এসেছে, আনন্দবাজার পত্রিকা বা বর্তমান, যাই হোক না কেন, দুটো খবর আছে যে রোহিত শর্মার আর গিলের সেঞ্চুরি। ঠিক আছে, তাহলে এই যে গুরুত্বপূর্ণ খবরগুলো, এটা আমরা সংবাদপত্রের মাধ্যমে পাই। তাহলে সংবাদপত্রে যে সম্পাদকীয় চিঠিপত্র বা নানা বিষয়ের উপর লেখা আমাদের গুরুত্বপূর্ণ কি, আমরা ব্রিটিশ সরকারের আমলে আমরা পড়ছি। আমাদের ইতিহাসের ধারণা যে ব্রিটিশ সরকার যে জনবিরোধী নীতি গ্রহণ করেছিল, সেই নীতিগুলো জনমানুষের মধ্যে তুলে ধরা হয়েছিল, এবং জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী নীতি জানার ফলে ভারতীয়রা এই ব্রিটিশদের প্রতি, অর্থাৎ ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব বা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠে। অর্থাৎ এই সংবাদপত্রগুলো সেই সময় ব্রিটিশদের যে জনবিরোধী নীতি সেইগুলো প্রকাশিত হয়। এবং 2 নম্বর, যে এর ফলে যারা শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় তারা বা এই খবরের কাগজের মধ্যে ব্রিটিশ বিরোধী মানসিকতা গড়ে ওঠে। শুধু তারা নয় না, তারা খবরের কাগজটা পড়ার ফলে তাদের আশেপাশে বন্ধুবান্ধব, পরিবারের অন্যান্য জনকেও বলে। তোমরা 9-এ যে ফরাসি বিপ্লবের কথা পড়েছ, যেখানে দার্শনিকদের একই রকম, অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করে। দ্বিতীয়টা দেখো, সামাজিক ইতিহাস চর্চা কী। সামাজিক মানে সমাজ, সমাজ তো সবাইকে নিয়ে, কৃষক, শ্রমিক, ভিখারি, ভবঘুরে, চাষি, শিক্ষক, ডাক্তার, উকিল, মুক্তার, খেলোয়াড়, শ্রমিক, হকার, সবাইকে নিয়ে।
তাহলে আগেকার দিনে রাজরাজা বা উচ্চ বর্ণের মানুষদের নিয়ে, অভিজাতদের নিয়ে ইতিহাস চর্চা করা হতো। কিন্তু যে সমাজের নিম্নবর্ণের সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, নারী, এদের নিয়ে আলোচনা শুরু হয় বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। এটাকেই বলা হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা। এটাও দেখো 2017 সালে এসেছিল। এই নতুন সামাজিক ইতিহাস চর্চা অন্যতম ঐতিহাসিক হচ্ছে জ্ঞানেন্দ্র পাণ্ডে, রণজিৎ গুহ, পার্থ ভট্টাচার্য, সব্যসাচী বসু এরা। এবার পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী দেখো, আমরা পরিবেশ জানতে আমরা আজকে গাছ লাগানোর 5ই জুন বা অরণ্য সপ্তাহ বা বিভিন্ন সময় গাছের উদ্যোগ নিই কেন? কারণ আমাদের গাছটা দরকার, কারণ গাছ একমাত্র যারা অক্সিজেন দেয়। কাজে এটা আমরা কিসের মাধ্যমে জানছি? সচেতনতা বাড়াচ্ছি, আমরা টিভিতে অ্যাডভার্টাইজ দিচ্ছি, কাগজে দিচ্ছি, বিভিন্ন জায়গায় ব্যানার দিচ্ছি। তাহলে পরিবেশের যে গুরুত্ব আমাদের সমাজ সব রকম জীবনে বা পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে আমাদের কি ক্ষতিগ্রস্ত হবে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। আর পরিবেশ ক্ষতি হলে আমাদেরই ক্ষতি হবে। কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা, বা এই যে মেরুতে বরফ গলে যাচ্ছে, বা এই যে গরম হয়ে যাচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত গরম পড়তো না, এবং মানে গরমের ছুটিও কিন্তু দেওয়া হতো না। কয়েক বছর ধরে কিন্তু বিগত এত গরম পড়ছে, যার ফলে কিন্তু শিক্ষার্থীদের কথা ভেবে বাধ্য হচ্ছে, বা রাস্তাঘাটে সেই সময় কিন্তু আবহাওয়া সতর্কও করে দিচ্ছে। এরপরে প্রশ্নটা দেখো যে স্মৃতিকথা ও আত্মজীবনী গুরুত্বপূর্ণ কেন? দেখো, আত্মজীবনী আর স্মৃতিকথা বিভিন্নভাবে ব্যবহার হয়। আত্মজীবনী থেকে সমকালীন যে রাজনৈতিক কথা জানা যায়। আত্মজীবনী মানে কি? আমি আমার কথা লিখব, অর্থাৎ নিজেরটা নিজে লেখা। তাহলে নিজেরটা নিজে লেখা, ধরো তুমি তোমারটা লিখবে, কি লিখবে? কোন স্কুলে পড়ো, কোথায় বাড়ি তোমার, তোমার বাবার নাম কি, মার নাম কি, অর্থাৎ তোমাকে ঘিরে যারা রয়েছে আশেপাশে সেই সময়কারটা জানা যায়। প্লাস সমকালীন কথা জানা যায়, এবং সমকালীন বা তুমি ধরো কোন নগরে থাকো বা যেখানেই থাকো, যেটা উৎসব, কেউ ধরো নবদ্বীপে থাকে, তার রাত উৎসব, বা কোন নগরে থাকে, কোন নগর শকুন্তলা কালী মন্দির মেলা, বা এই যে, বা যারা তারকেশ্বরে থাকে, ধরো তারকেশ্বরে যখন শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাওয়া হয় দীর্ঘ 1 মাস ধরে, তাহলে সেগুলো জানা যাবে সে যদি ওইখানে থেকে লেখা হয়। যেমন সরলাদেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা, তার সময়কার কথা, বিভিন্ন কথা জানা যায়, যেটা অন্যান্য উপাদান কথা জানা যায় না। এবার দেখো যেটা আছে সরকারি নথিপত্র কাকে বলে, এটা 19, 21 এবং 23 সালে এসেছিল। অর্থাৎ যে সকল উপাদান, ঐতিহাসিক উপাদান সমকালীন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন কথা জানা যায়, তাকে বলা হয় সরকারি নথিপত্র। এই সরকারি নথিপত্রের মধ্যে যেগুলো হলো সরকারের বিভিন্ন কাজকর্ম, যেমন ধরো পুলিশের বিভাগের রিপোর্ট, জরুরি চিঠিপত্র, গোয়েন্দা রিপোর্ট ইত্যাদি। যেমন 1905 সালে বঙ্গভঙ্গ করলো। এই কেন করলো? কারণ কার্জনের কাছে এরকম কতগুলো গোপন চিঠি এসেছিল যে বাংলাকে কেন্দ্র করে, অর্থাৎ কলকাতাকে কেন্দ্র করে এক তীব্র জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে চলেছে। তার ফলে কিন্তু কার্জন বঙ্গভঙ্গ করেছিল। এরপরে দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এটা 1919 সালে এসেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তা কোনো, এই যে ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার আছে। তা এই ভৌগোলিক দিক দিয়ে যে স্থানীয় ইতিহাস চর্চার ফলে যে সেই অঞ্চলের সমাজ রাজনীতির কথা জানা যায়। আজকে ধরো আমাদের বাংলার যে সমাজ, বাংলার যে অর্থনীতি, নিশ্চয়ই মেঘালয়ের সমাজ অর্থনীতি এক নয়। বা এই যে এর থেকে, এই আঞ্চলিক ইতিহাস থেকে যে সেই সময়কার ইতিহাস চর্চার বিভিন্ন প্রয়োজনীয় উপাদান আমরা পাই, যেটা অন্য কোনো উপাদানের মাধ্যমে পাওয়া যায় না। অর্থাৎ এখানকার আঞ্চলিক ইতিহাস লিখতে গেলে বা আঞ্চলিক ঘটনা লিখতে গেলে সেই অঞ্চলের আঞ্চলিক ইতিহাসের উপর নির্ভর করতে, যেমন ধরো কলহনের রাজতরঙ্গিনী, কাশ্মীরের আঞ্চলিক ইতিহাস। তাহলে ওই কাশ্মীর সম্পর্কে আমাকে লিখতে গেলে সেই সময়কার কথা, তাহলে কলহনের রাজতরঙ্গিনীর উপর কিছুটা হলেও নির্ভর করতে হবে। এরপর দেখো আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার উপরে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা। এটা 2020 সালে এসছে, দেখতেই পাচ্ছ। তা কি সরকারি নথিপত্র? অর্থাৎ সরকারি কাগজপত্র। এতে সরকার তার প্রয়োজন অনুসারে অনেক ক্ষেত্রে ভুল বা বিকৃত তথ্য দিতে পারে, এবং সরকার নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেয়।
অর্থাৎ সরকার মনে আজকে দেখো, আজকে যে গভর্নমেন্টই হোক না কেন, সরকার তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক বা ভুল বলে, আবার বিরোধী পক্ষ হলে অন্যরকমও হতে পারে। কাজে সরকার তার নিজের দৃষ্টিভঙ্গিটা থেকেই ঠিক ভুল বলে, এতে প্রকৃত তথ্য কখনোই পাওয়া যায় না। আবার অনেক দেখো যে এর থেকে অনেক সময় ভুল পাওয়া যায়, কারণ সরকার তার কখনোই তার গ্রহণযোগ্যতা কমাতে চায় না। এরপরে দেখো 2020 সালে এসেছিল যে আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো। তা এই আত্মজীবনী হলো যে নিজের ঘটনা বলে লিপিবদ্ধ করা, যেমন সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা। অর্থাৎ আমরা আগেই বলেছি যে লেখক যখন নিজের জীবনের ও সময় বিভিন্ন ঘটনা, তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে লিপিবদ্ধ করে, তাকেই বলা হয় আত্মজীবনী। যেমন সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা। আবার স্মৃতিকথা কাকে বলে? যখন ধরো তুমি কোনো একটা ঘটনার সাক্ষী তুমি ছিলে, পরবর্তীকালে 2 বছর 5 বছর 10 বছর পর তুমি কোনো একটা সেই ঘটনাটা লিপিবদ্ধ করলে, অর্থাৎ অতীতের কোনো স্মৃতি যখন লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হয় জীবন স্মৃতি। তাহলে এই জীবন স্মৃতি থেকে আমরা কি জানতে পারি? যে সেই সময়কার কথা জানতে পারি মৌখিকভাবে, বা যেমন এখানে আমাদের একটা উদাহরণ হচ্ছে দক্ষিণরঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। এরপরে প্রশ্নটা দেখো 2022 সালে এসেছিল সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব, অর্থাৎ যুদ্ধের কলা কৌশল। অর্থাৎ দেখো আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর সর্বপ্রথম ভারতবর্ষে কামানের ব্যবহার করেন। তাহলে তার আগে পদাতিক বাহিনী বা বাহিনীর মাধ্যমে যুদ্ধ হতো, কিন্তু এই কামানের যুদ্ধের জন্যই কিন্তু বা কামানের ব্যবহারের জন্যই কিন্তু বাবর জয়লাভ করেছিলেন। ভারতে মুঘল সাম্রাজ্য বা মুসলিম সাম্রাজ্য সূত্রপাত ঘটেছিল। তাহলে এই যে বিবর্তন, আর আজকের যুগে দেখো পরমাণু যুদ্ধ, আজকে তুমি এইখানে সুইচ টিপে, অর্থাৎ কেন্দ্র থেকে সুইচ টিপে যে কোনো 3000-4000 কিলোমিটার দূরে গিয়ে তুমি বোমা বিস্ফোরণ করতে পারো, বা যুদ্ধের সামরিক অস্ত্রের উপর নির্ভর করে জয় পরাজয় বোঝা যায়। যেমন ধরো আজকে যদি কোনো যুদ্ধ লাগে নেপালের সাথে আমেরিকা, তাহলে নিঃসন্দেহে আমেরিকা জিতবে তার উন্নত কলা কৌশলের জন্য বা যুদ্ধ কৌশলের জন্য। এরপরে যে কোশ্চেনটা আসে 2023 সালে, দেখো 1911 সাল কেন গুরুত্ব? 1911 সাল ভারতের ইতিহাসে 3টে কারণে মূলত গুরুত্বপূর্ণ। এক, যে ভারতের রাজধানী আগে কলকাতা ছিল, তোমরা হয়তো জানো, এই কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। 2, ভারতীয় দল মোহনবাগান প্রথম জাতীয় দল 1911 সালে আইএফ শিল্ড জয়লাভ করে ব্রিটিশদের হারিয়ে। এবং 3 নম্বর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। এই 3টে ঘটনা, অর্থাৎ 1 বঙ্গভঙ্গ রদ, 2 রাজধানী পরিবর্তন, এবং 3 আইএফএ শিল্ড জয় প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগানের। এরপরের প্রশ্নটা দেখো, তোমরা একটু হাত কেঁপে যাচ্ছে বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করে কষ্ট করে দেখে নিও। পরেরটা হচ্ছে পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? অর্থাৎ ইতিহাস, অর্থাৎ ইতিহাসের যে শাখা, ইতিহাসের একটা ভাগ পরিবেশের ইতিহাস, বুঝতেই পারছো। ইতিহাসের যে শাখা পরিবেশের বিভিন্ন পরিবর্তনকে বা গতিপ্রবাহকে আলোচনা করে তাকেই বলা হয় পরিবেশের ইতিহাস। এটা প্রথম শুরু হয় 1940-50-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর দেখো সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, এটা 2019 সালে আসছে, দেখতেই পাচ্ছ। সংবাদপত্র হচ্ছে দৈনিক প্রকাশিত হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রকাশিত হয়, এবং আর সাময়িক পত্র একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 7 দিন হতে পারে, 15 দিন হতে পারে, মাসে একবার হতে পারে। 2 নম্বর সংবাদপত্র অর্থাৎ খবরের কাগজ, তোমাদের অনেকের বাড়িতে হয়তো বিভিন্ন খবরের কাগজ আসে, সেই কাগজগুলো তুলনামূলক দামে কম, সস্তা আর কি। আর সাময়িক পত্র যেগুলো 7 দিন 10-15 দিন 1 মাস, সেগুলো কাগজগুলো তুলনামূলকভাবে ভালো থাকে। 3 নম্বর সংবাদপত্র বাঁধাই থাকে না, কাগজে ভাঁজ করা, কিন্তু সাময়িক পত্র অনেক সময় দেখা যায় বাঁধাই আকারে বেড়ে। অর্থাৎ সংবাদপত্র রোজকার সংবাদ, সাময়িক মানে সাময়িক, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর, সে 7 দিন হোক, 15 দিন হোক, 1 মাস হোক, 3 মাস হোক, হোয়াট এভার ইট ইজ। যেহেতু রোজ বের হয়, দাম কম রাখতে হবে এবং কাগজের মানও তুলনামূলকভাবে খাটো হবে, কম হবে, সাময়িক পত্রে বেশি হবে। তাহলে এই মোটামুটি
12টি কোশ্চেন তোমাদের এসছিল 2017 থেকে 2024 সাল পর্যন্ত। তা এইবার এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে 2 নম্বরের, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখো এবং লিখে নিও, নোট ডাউন করে এখনই মুখস্থ করা শুরু করে দাও, কারণ প্রথম ইউনিট পরীক্ষা তোমাদের সামনেই চলে এসেছে। এর জন্য যেহেতু ইউনিট পরীক্ষা সামনে চলে এসছে এবং আগের চ্যানেলটা আমার, যাই হোক, তা তোমরা একটু দেখে নিও। পোশাক পরিচ্ছদের গুরুত্ব, এই পোশাক পরিচ্ছদ আজকে দেখো আমাদের এখানে গরম পড়া শুরু করেছে। কদিন আগে শীতের পোশাক, ফুলাতা সোয়েটার বা গরম পোশাক পরতে হচ্ছিল। এই পোশাক থেকে মানুষের, আর কাশ্মীরে যারা থাকে লে লাদাখে দেখবে সারা জীবনই লাগে, বরফ জমে থাকে। তাহলে এই থেকে, অর্থাৎ পোশাক থেকে মানুষের রুচি, জনগোষ্ঠী, পরিবেশ সম্পর্কে ভাবনা পাওয়া যায় এবং পরিবেশ কীরকম বা পোশাক পরিচ্ছদ কেমন, একটা ধনীর পোশাক, একটা দরিদ্রের পোশাক থেকে অর্থনৈতিক বৈষম্যের কথা বোঝা যায়। 3 নম্বর, দেখো পোশাক থেকে ধর্মীয় এবং সংস্কারও বোঝা যায়। তুমি দেখো বিভিন্ন সম্প্রদায়, পাঞ্জাবিরা পাগড়ি পরেন, বোঝাই যায় তাদের একটা সংস্কৃতি আছে। বিভিন্ন রকম পোশাক থেকে তাদের ধর্মীয় বিশ্বাসের কিন্তু প্রতিনিধিত্ব করা হয়। এরপরে দেখো ভারতের সংগঠিত দুটো পরিবেশ আন্দোলন, চিপকা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। এই নর্মদা বাঁচাও আন্দোলনে মেধা পাটকার যুক্ত ছিলেন। খাদ্যাভ্যাসের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? অর্থাৎ খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা যে খাবার খাই, গুরুত্ব কেন? অর্থাৎ এই খাদ্যাভ্যাসের অভ্যাস থেকে ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশ জানা যায়। এবং তোমরা বলে এর থেকে কী করে বোঝা যায়? খুব স্বাভাবিক প্রশ্ন। দেখো আমাদের মাছ ভাত প্রিয় খাদ্য বাঙালি হিসাবে, পাঞ্জাবের কি মাছ ভাত? কেন নয়? কারণ গম, আটা, অর্থাৎ ওখানে গমটা ভালো হয়, ফলে ওদের প্রধান খাদ্য কিন্তু রুটি। আর আমাদের মাছ ভাত হয় বা চাল মাছ এখানে বেশি হয়, বা প্রাকৃতিক বৃষ্টিপাত হয়, বুঝতেই পারছো। তা এটা বোঝা যায়। এবং খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে, অর্থাৎ খাদ্যের অভ্যাসের মধ্য দিয়ে মানুষের রুচি, সংস্কৃতি, ঐতিহ্য। আজকে দেখো আমাদের 12 মাসে 13 পার্বণ লেগে আছে বাংলায়, কেন? কারণ আমাদের এই যে অর্থনৈতিক অবস্থা বা খাদ্যাভ্যাসের অবস্থা, এগুলোই কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনকে সূচিত করে। এরপরে দেখো যে প্রশ্নটা এসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, অর্থাৎ আত্মজীবনীমূলক গ্রন্থ এটাও। এই জীবন স্মৃতি থেকে ঠাকুর পরিবারের কথা জানা যায়, আমরা আগেই বলেছি। অর্থাৎ এই রবীন্দ্রনাথ ঠাকুর যার সাথে জড়িত ছিলেন, অর্থাৎ অবশ্যই তার পরিবার বা ফ্যামিলির সাথে যুক্ত ছিলেন, তাহলে ঠাকুরবাড়ি পরিবারের কথা, বিশেষত স্বাদেশিকতার কথা জানা যায়। এছাড়া জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, বর্তমান রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যেখানে আছে, সেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য চর্চা, এগুলো সম্পর্কে বিশেষভাবে জানা যায়। তারপর দেখো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কেন? কারণ দেখো সেই অঞ্চল, আজকে আমাদের পশ্চিমবঙ্গ, মেঘালয়, গুজরাট, তামিলনাড়ুতে একরকম নয়। তাহলে স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে সেই অঞ্চলের আর্থসামাজিক সাংস্কৃতিক জীবন জানা যায় এবং মানুষের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতার সৃষ্টি হয়। আমরা বাঙালি, আমাদের এই একটা জাতীয়তাবোধ আছে, ঠিক আছে। তারপর নারী ইতিহাস চর্চা কী? অর্থাৎ নারী ইতিহাস চর্চাকে, যে ইতিহাস চর্চায় সমাজে নারীদের অবস্থান, অংশগ্রহণ, ভূমিকা বা মূল্যায়ন নিয়ে চর্চা করা হয়, তাকেই বলা হয় নারী ইতিহাস। অর্থাৎ নারী ইতিহাস কি? যেটা নিয়ে নারীদের আলোচনা। কী আলোচনা হতে পারে? নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীদের অংশগ্রহণ বা অবদান বা মূল্যায়ন, বা কেন নারীরা দীর্ঘদিন ধরে শোষিত ছিল, যাই বলি না কেন, এইগুলো নিয়ে চর্চা হয়, এইগুলোকেই বলা হয় নারী ইতিহাস। এই কোশ্চেনটা 4 নম্বর 2017 সালে এসেছিল। যাই হোক, নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 1980-র দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার যে গবেষকদের মধ্যে একটা নতুন টেন্ডেন্সি দেখা যায়। কারণ এর আগে পর্যন্ত উচ্চ মানুষদের ভূমিকা নিয়ে আলোচনা করা হতো, কিন্তু এখানে দেখা যায় সর্বপ্রথম খেটে খাওয়া সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ শ্রমিক, কৃষক, এখানে জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের নিয়ে আলোচনা করা হয়। শ্রমিক, কৃষক, ভবঘুরে, এদের নিয়ে এই ইতিহাস চর্চায় সাবলটান স্টাডিজ বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা নামে পরিচিত। এই শ্রেণীর অন্যতম ঐতিহাসিক রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ। ইন্টারনেটের
সুবিধা কি? দেখো, ইন্টারনেটের সুবিধা হচ্ছে আজকে আমরা ইউজ করছি, এই যে ইন্টারনেট হচ্ছে বলেই আজকে আমরা ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য কিছুটা হলে হয়তো চেষ্টা করতে পারছি, হয়তো কিছুটা উপকার পাচ্ছ বা পাচ্ছ না, যাই হোক আমরা চেষ্টা করছি। এই ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন সরাসরি, বা যেমন তোমাদের যদি বলেছি যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও, এটা কিন্তু আগে ছিল না। আমরা যখন তোমাদের মতো পড়াশোনা করতাম আমরা তখন কিন্তু এই সুবিধাটা আমাদের ছিল না। এছাড়া এই ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে এবং অল্প ব্যয়ে ঘরে বসেই আমরা কিন্তু যাবতীয় তথ্য পেয়ে যাই। এটা তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমরা আমাদের থেকে, আমরা তো প্রায় মধ্যবয়স হয়ে গেছে, আমাদের থেকে তোমরা ভালো জানো। এবার দেখো ইন্টারনেটের অসুবিধা, অনেক সময় ইন্টারনেটে ভুল তথ্য পাওয়া যায়। সেদিনে একদিন আমরা একটা জিনিস জানছিলাম, বিখ্যাত একজন অভিনেতার বাবার নাম, দেখা যাচ্ছে নেটেই 2 জায়গায় 2 রকম দিচ্ছে, তাহলে ভুল তথ্য আসতে পারে। বা তথ্যগুলো অনেক সময় মন গড়া, বা তোমরা এরকমও নিশ্চয়ই শুনেছ, গুগল ম্যাপ দেখে ইয়েতে যাচ্ছে, গাড়ি করে যাচ্ছে, বন্ধ রাস্তায়, মানে যেখানে কোনো রাস্তা নেই, ড্রেন আছে, সেখানে দেখাচ্ছে। ঠিক আছে, কাজে এটার উপর সম্পূর্ণ নির্ভর করা যায় না। তারপর দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, ব্রিটিশ সরকার কেন 1878 সালে সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়? কারণ 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে বা দেশীয় সংবাদপত্র আইনের মাধ্যমে এই ব্রিটিশ সরকার এই এই পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল। কেন? কারণ এতে কিন্তু ব্রিটিশ বিরোধী যে নীতি তারা তুলে ধরেছিল, ফলে জনগণের মধ্যে জাতীয়তাবাদী চিন্তাধারা জাগরিত হচ্ছিল, ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টি হচ্ছিল। এই কারণে কিন্তু ব্রিটিশ সরকার এই সোমপ্রকাশ পত্রিকাটিকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলেন। আচ্ছা, ঝরা পাতার গুরুত্ব, এই আমরা আত্মজীবনীর কথা রবীন্দ্রনাথের বা কথা বলেছি, যে সরলা দেবী চৌধুরী রানীর কথা জানা যায়, নারীর ক্ষমতায়ন জাগরণ, বা এই সরলা দেবী রবীন্দ্রনাথ মানে ঠাকুর পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, সেই তার গ্রন্থ থেকে এই ঠাকুর পরিবারের নিজস্ব কিছু প্রথা প্রকরণ এগুলোও জানা যায়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ 2 নম্বরের উত্তর। এগুলো যদি তোমরা করো অবশ্যই মাধ্যমিকে 2025 সালের মাধ্যমিকে কমন পাবে। এগুলো তোমরা একটু দেখো, যদি তোমাদের উপকার হয় অবশ্যই জানিও, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আরও উৎসাহিত হব এবং তোমাদের পরীক্ষা ভালো হোক। এবং আবার বলছি, আগের একটা পড়ার বিষয় নামে চ্যানেলটা ছিল, তোমরা ওখানে এখনও আছে, আর ওখানটা আমি কিছু আর পাঠাচ্ছি না, তোমরা দেখে নিও 11-12 বা গ্র্যাজুয়েশনে বা মাধ্যমিকের যে সাজেশন করা আছে কী পরিমাণে কমন এসেছিল। কাজেই তোমরা বিশ্বাস করো, এটা দেখো এবং খাতায় নোট ডাউন করে এখন থেকেই মুখস্থ করা শুরু করো, তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষায় ভালো ফল করবে। পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের 2025 সালের যে 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয় তার অগ্রিম শুভেচ্ছা জানাই। পরীক্ষা ভালো দাও, ভালো করে পড়াশোনা করো, কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই জানিও।